I don't understand why people raise this issue. It is far, far away from Sundarban. দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্ল্যানিং সেশনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক। অহেতুক সমালোচনা না করে প্রকল্প স্থান ঘুরে আসতে বললেন প্রধানমন্ত্রী। দালালদের যোগসাজশে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার প্রবণতা বাড়ছে। দায় সারা সাফাই দিল পুলিশ ও পাসপোর্ট অফিস। রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে ধীর গতি, এলাকাবাসীর ক্ষোভ, বরাদ্দ কম পাওয়ার দাবি কর্তৃপক্ষের। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মেগা অফারের ছড়াছড়ি। পণ্যের প্রচারের জন্য এই অফার, দাবি বিক্রেতাদের। গুণগত মান নিয়ে অসন্তোষ ক্রেতাদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছে আমি সানবীর রূপল। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্ল্যানিং সেশনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, সুন্দরবনে রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কারণে যাতে পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব না পড়ে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে সরকার। বুধবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে এ নিউ চ্যাপ্টার ফর ক্লাইমেট অ্যাকশন শীর্ষক অধিবেশনে বিষয়টি নিয়ে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সঙ্গে বিতর্কের সময় তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যারা রামপাল নিয়ে অহেতুক বিতর্ক করছে তাদের প্রকল্প স্থান ঘুরে দেখা উচিত। Why people raise this issue? Because the coal-based power plant, it is everywhere in the world. Now, what we are doing, where we are establishing it, it is far, far away from Sundarban. And not only that, we have taken all the steps so that environment should not be affected. And it is a supercritical power plant, very modern, and we have taken all measurement to save our environment. And not only that, we have coal-based power plant, which is not very modern one. It is inside our land, the place called Dinaspur, one of our district, where all the human beings are living, and we see no bad effect in the environment. এর আগে বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ওয়ার্ল্ডস আন্ডার ওয়াটার শীর্ষক পানি বিষয়ক এক সাইডলাইন আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পরিবর্তনশীল উৎপাদন ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রযুক্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, কৃষিজ উৎপাদনে যে পরিমাণ পানির প্রয়োজন তা অর্ধেকে নামিয়ে আনতে সমাধান খোঁজা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন প্রক্রিয়ার পানি সাশ্রয়ী ব্যবস্থাপনা গড়ে তুলতে আমাদের আরও প্রযুক্তির ব্যবহার সুযোগ থাকার প্রয়োজন। সুষ্ঠু পানি ব্যবস্থাপনায় আন্তঃসীমান্ত পানির উৎসগুলো যথাযথ ব্যবহারে সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষিতে পানি সাশ্রয়ী পদ্ধতি উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও পররাষ্ট্র সচিব শহীদুল হক। এই পানিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হলে পানিতে যত রকমের দূষণ আছে সেটা মুক্ত করতে হবে। এটি এককভাবে কেউই করতে পারে না। পানি দূষণ করলেও যেমন সকলের জন্য এটি খারাপ হয়, আর সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টায় সেটাকে ভালোভাবে পানিকে মানুষের জন্য ব্যবহার উপযোগী করে রাখা সম্ভব। দাভোস এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে সরকার, বেসরকারি, সিভিল সোসাইটি সবাই মিলে ঠিক করে যে পৃথিবী আজ থেকে 10 বছর, 15 বছর, 30 বছর পরে কিরকম হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা 2021-এ বেরিয়ে যাব এলডিসি স্ট্যাটাস থেকে 2041-এ চলে যাব উন্নত দেশের স্ট্যাটাস। এখন এই পাথওয়েটা কি হবে দাভোসে আলোচিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যে উন্নয়নের একটি রোল মডেলে পরিণত হয়েছে তা তুলে ধরার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হয়েছে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাংলাদেশের অংশগ্রহণ।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী। গুগলের কো-ফাউন্ডার সার্গেই ব্রিন তার সাথে বৈঠক হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে রূপকল্প সেটি পূরণের জন্য আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, নিরাপত্তার জায়গায় আসলে নতুন টেকনোলজি কিভাবে কাজ করতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রায় 5টি সেশনে আমরা গিয়েছি। আমাদের 16 কোটি মানুষের মধ্যে প্রায় 70% জনগোষ্ঠী যারা 35 বছর নিচে, এই যেটি সারা বিশ্বের কাছেই খুব আকর্ষণীয়। দেশের বাজারে কয়েক ধাপে জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা বলা হলেও আপাতত দাম কমানোর সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। গতকাল সচিবালয়ে এক চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এদিকে জ্বালানি বিশেষজ্ঞরা দাম কমানো না হলে অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তারা। এদিকে ব্যবসায়ী মহলের দাবি, তেলের দাম না কমলেও গ্যাসের দাম বাড়ানো ব্যবসা বান্ধব হবে না। দেবাশিস রায়ের রিপোর্ট। কথা ছিল দেশের বাজারে কয়েক ধাপে কমানো হবে জ্বালানি তেলের দাম। এ নিয়ে অর্থমন্ত্রী ও সরকারের তরফ থেকেও বারবার বলা হয়েছিল দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম কমবে চলতি বছরের শুরু থেকেই। গেল বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন ব্যারেল প্রতি $40 নিচে নেমে আসার সুযোগ ভোক্তা পর্যায়ে স্বস্তি না দিলেও সরকার এটি ভোগ করেছে বিপিসির লোকসান পূরণের মাধ্যমে। কিন্তু বছরের শুরুতে আবারও আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির দোহাই দিয়ে দেশের বাজারে আপাতত পণ্যটির দাম কমাচ্ছে না সরকার। হঠাৎ করে সারা বিশ্বের তেলের দাম বেড়ে যাওয়াতে এবং বিশ্ব ব্যাংকের আভাস দিয়েছেন যে আগামী বছরেও তেলের দাম বাড়তে পারে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো প্রাইস অ্যাডজাস্টমেন্ট না যাওয়ার। এমন সিদ্ধান্তে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকে এই জ্বালানি বিশেষজ্ঞ বলছেন তেলের মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় পরিবর্তন আনা জরুরি। সরকার আমি মনে করি একটা ভুল করছে, যেভাবে সরকার নিয়ন্ত্রিত প্রাইস করছে তাতে আমি মনে করি অর্থনৈতিক অনেক ক্ষতি হয়। মূল্য নির্ধারণ হয় বাজার মূল্যের উপরে রাখতে হবে, কিংবা একটা গভীর স্টাডির মাধ্যমে এটাকে সরকারকে করতে হবে, যেটা সরকার করে না। সরকার এটা মোটামুটি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, কয়েকজন সেক্রেটারি মিলে, কয়েকজন বিপিসির লোক মিলে বসে আচ্ছা এটা করা যাক এইভাবে করে। এটা কিন্তু একটা সুষ্ঠু পদ্ধতি হলো না। এদিকে তেলের মূল্য সমন্বয়ের বিষয়টি আবারও বিবেচনার দাবি করে ব্যবসায়ী নেতাদের মত, গ্যাসের মূল্য যেন কোনো মতেই না বাড়ে। ব্যবসায়ীরা যে আশা করে আছে এবং দেশের জনগণ যে আশা করে আছে, সেই জন্য আমার আর্জি থাকবে সরকারের কাছে যে ওনাদের কথা মতো কিছুটা হলেও নামিয়ে দেওয়া উচিত। ফর প্রমিস ইজ এ প্রমিস। সরকার যদি তেলের দাম এখন না কমান, আমরা আশা রাখবো যে গ্যাসের দামও এখন আর বাড়বে না। সবশেষ গেল বছরের এপ্রিলে দেশের বাজারে প্রথম ধাপে ডিজেল কেরোসিনে 3 টাকা এবং পেট্রোল অকটেনে 10 টাকা দাম কমিয়েছিল সরকার। এর আগে গেল 31 মার্চ ফার্নেস অয়েলের দাম কমায় সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পুলিশ ও পাসপোর্ট অফিসের নির্লিপ্ততা আর দালালদের যোগসাজশে রোহিঙ্গাদের বাংলাদেশে পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার প্রবণতা বেড়েই চলেছে। অতিরিক্ত টাকার বিনিময়ে যথাযথ পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট তৈরি করে তারা চলে যাচ্ছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। কিছু ক্ষেত্রে রোহিঙ্গারা বিমানবন্দরে আটক হলেও পাসপোর্ট সহ আনুষঙ্গিক কাগজপত্র একেবারে নিখুঁতভাবে প্রস্তুত হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রায়ই বিদেশ যাওয়ার সময় বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে রোহিঙ্গারা, কিন্তু সে আটক হয় সীমিত সময়ের জন্য। দালাল চক্র পাসপোর্ট থেকে শুরু করে প্রয়োজনীয় সব কাগজপত্র এতটাই নিপুণভাবে তৈরি করে যেখানে কোনো ফাঁক ফোকর থাকে না। ফলে বাংলাদেশি নাগরিক হিসেবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাচ্ছে রোহিঙ্গারা। আর রোহিঙ্গারা বিদেশ গিয়ে অপরাধে জড়িয়ে পড়ায় বহির্বিশ্বে ক্ষতি হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের কর্মক্ষেত্র এবং নষ্ট হচ্ছে দেশের সুনাম। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেহেতু যাচ্ছে, তাতে তাদের কোনো অপকর্ম বাংলাদেশের অপকর্ম হিসাবে প্রতীয়মান হয়। তো সেই জন্য এই ব্যাপারটা আমাদের দেশের জন্য অবশ্যই হানিকর। প্রথম থেকেই রোহিঙ্গারা যাতে বাংলাদেশি পাসপোর্ট না পায় সেজন্য সরকারের করা বিধিনিষেধ রয়েছে। তারপরও পুলিশ ভেরিফিকেশনের আড়ালে পাসপোর্ট পেয়ে যাচ্ছে রোহিঙ্গারা। তাদেরকে অনেক ইন্টারভিউ নেওয়া হয়, সে বাঙালি কিনা,
তার কাগজপত্র আছে কিনা, যেমন ভোটার আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, তারপর বাংলায় কথাবার্তা বলতে পারলে শুধু স্যাটিসফাইড হয়, তাহলে আমরা তাকে পাসপোর্ট দিই। সে রোহিঙ্গা কিনা এটা এখান থেকে জানার কোনো উপায় নেই। তবে পুলিশ প্রশাসন নিজেদের দায় না এড়ালো তাদের অভিযোগের তীর স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দিকে। ভোটার লিস্ট এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এদের যে প্রত্যয়ন, সেটার ভিত্তিতেই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা দেওয়া হয়। এরকম একটা চক্র তো আছেই, সবসময় কাজ করে। গত 2 দশকের বেশি সময় ধরে 5 লাখের বেশি রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছে। অভিযোগ রয়েছে এর মধ্যে 50,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে চলে গেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অর্ধেক দামে কিংবা একটির সঙ্গে অনেকগুলো পণ্য ফ্রির মতো বিভিন্ন রকমের অফারের জোয়ার চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। বিক্রেতারা বলছেন পণ্যের প্রচারের জন্যই এসব অফার দিচ্ছেন তারা। তবে অস্বাভাবিক কিছু অফারের মাধ্যমে ক্রেতাদের ঠকানো হচ্ছে বলে মনে করেন মেলায় আসা দর্শনার্থীরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। একটি কিনলে 10টি ফ্রি, অর্ধেক দাম কিংবা গাড়ির মতো বিশাল অফারের জোয়ার চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। অফারের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে ক্রোকারেজের স্টল। একটি পণ্যের সাথে 3টি, 5টি, কোথাও কোথাও 10টি পর্যন্ত ফ্রি থাকছে। আর সেসব অফারে নানা খুঁটিনাটি বোঝাতে ব্যস্ত সব দোকানিরা। প্রশ্ন হলো এসব মেগা অফার কিভাবে দিচ্ছেন বিক্রেতারা। এখানে কোম্পানি যদি আমরা কোনো কাস্টমার যদি কোথাও থেকে কিনে, এখানে তারা 15-20 টাকা লাভ দিতে হবে। সেই লাভটা আমরা না নিয়ে টোটাল মিলে একটা প্যাকেজ দিয়ে দিচ্ছি। মেলা উপলক্ষে শুধুমাত্র পণ্যের প্রচারের জন্য তাদের এই বিশাল অফার বলে জানিয়েছেন বিক্রেতারা। যে কোনো ব্লেজার নিলে আপনার হচ্ছে 1700 টাকা, আর বাচ্চাদের এখানে আছে প্যান্ট সহকারে দিচ্ছি আমরা 1400 টাকায়। বাণিজ্য মেলা উপলক্ষে আমরা 1,05,000 টাকার একটা ডিসকাউন্ট দিয়ে অফার দিয়েছি, এবং যারা স্যুট কিনতেছে তাদের জন্য এলিয়ন গাড়ি। এদিকে পণ্য বিক্রির কৌশল হিসেবে এই ধরনের অফারকে স্বাগত জানালেও পণ্যের গুণগত মান নিয়ে সন্দেহ রয়েছে ক্রেতাদের মাঝেই। কোয়ালিটি এটা তো খুব স্বাভাবিক। দাম যদি বড়টার দাম যদি খুব বেশি রাখে, মানে ওইটাকে কভার করে নিয়ে করে, তাহলে হয়তো সম্ভব, এছাড়া তো সম্ভব। যারা কিনছে তারা ঠকছে, আর যারা বিক্রি করছে তারা লাভবান হচ্ছে। খুব যে একটা সুবিধা তা নয়, আমি তো দাম বেশি দেখছি, দাম খুব সস্তা না। তাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আন্তর্জাতিক রূপ ও মান ধরে রাখতে পণ্যের গুণগত মান বজায় রাখা জরুরি বলে মনে করেন সবাই। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 19তম দিন আজ। আর এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী হাজেরা শিউলি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হাজেরা। রূপল, আপনি জানেন যে বাণিজ্য মেলা প্রায় শেষ ভাগে চলে এসেছে এবং আর মাত্র 11 দিন পর শেষ হয়ে যাবে দেশের সবচেয়ে বড় এই মেলা। এবং আপনারা জানেন যে বছর মাত্র একবারই এই মেলা আয়োজন করা হয় এবং দেশের বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বের প্রায় 21টির মতো দেশ এবার এই মেলা অংশ নিয়েছে। তাই সারা বছর ক্রেতা দর্শনার্থীরা এই মেলার জন্য অপেক্ষায় থাকেন, যেহেতু এই মেলায় তারা একই ছাদের নিচে এবং একই সাথে অনেক ধরনের পণ্য দেখে শুনে বাছ বিচার করে তারা কেনার সুযোগ পান এবং একই সাথে অনেক ধরনের পণ্য তারা কেনেন। এবং আজকে যেহেতু সপ্তাহে শেষ কর্মদিবস, তারপরেও যেহেতু মেলা আর শেষ হতে বেশি দিন বাকি নেই, তাই ক্রেতা দর্শনার্থীরা কিন্তু এই সকালবেলাও বেশ দেখা যাচ্ছে বিভিন্ন স্টলগুলোতে ক্রেতাদের ভিড় আছে এবং তারা দরকারি জিনিসপত্রগুলো কিনছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এটি ক্রোকারেজের স্টল। আপনারা জানেন যে গৃহিণীরা তাদের রান্নাঘরের জিনিসপত্র এবং সংসারের যেসব প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোর দিকেই তাদের বেশি ঝোঁক থাকে, যেহেতু হাঁড়ি পাতিল সহ প্রেসার কুকার, ওয়াশিং মেশিন এবং অন্যান্য যেসব আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলোর দিকে তাদের ঝোঁক। এবং ক্রোকারেজের স্টলগুলোতে আমরা দেখতে পেয়েছি এবার বেশ ছাড় আছে। দেখা যাচ্ছে যে একটি কিনলে 10টি ফ্রি বা গিফট ভাউচার সহ নানা ধরনের অফার এবার বিভিন্ন স্টলগুলো তারা দিয়েছে এবং শুরু থেকে এসব অফারগুলো দেওয়া হচ্ছে ক্রেতাদের আকর্ষণের জন্য। এবং ক্রেতারাও যেহেতু এখানে বেশ ছাড় পাওয়া যাচ্ছে, তাই তারাও প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখান থেকে কিনছেন। এবং আপনারা জানেন যে এখন শীতকাল চলছে, তাই শীত পোশাকের দোকানগুলো তো ভিড় আছে মোটামুটি এবং ব্লেজার, কোট, টাই এসব কিনছেন পুরুষ ক্রেতারা। এবং আর আমরা যদি বিভিন্ন শ্রেণীর ক্রেতাদের কথা আলাদা করে বলি, তাহলে দেখা যায় যে নারী ক্রেতারা বিশেষ করে কসমেটিক্স, প্রসাধনী সামগ্রী, জুয়েলারি এগুলো কিনছেন এবং পুরুষ ক্রেতাদের অনেক ক্ষেত্রে তারা ব্লেজার, স্যুট, টাই
এগুলো কিনছেন। এছাড়া প্রযুক্তি পণ্য, বিশেষ করে স্মার্টফোন, মোবাইল ফোন এবং ল্যাপটপ, ট্যাব এসব পণ্যের দিকেও কিন্তু ক্রেতাদের বেশ আকর্ষণ আছে। বিশেষ করে তরুণ ছেলেরা এইসবের দিকে তাদের বেশ ঝোঁক। এছাড়া মেলায় কিন্তু বলা যায় যে সুতা থেকে শুরু করে ফার্নিচার, গৃহস্থালী পণ্য এবং ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে সব ধরনের পণ্যই আছে এবং ফ্রিজ, টেলিভিশন সহ যে অন্যান্য পণ্য আছে সেগুলো ক্রেতারা তাদের কিনছেন প্রয়োজন মতো। মেলা যেহেতু আর বেশি দিন নেই, তাই সবাই এখন বেশ লোক সমাগম এখন দিনে দিনে বাড়ছে এবং তবে বিকেলের দিকে একটু বেশি ভিড় থাকে এবং সন্ধ্যা নাগাদ, যেহেতু আজকে শেষ কর্মদিবস, বিকেলের অফিস ছুটির পরেই ক্রেতা দর্শনার্থীদের সমাগম আরো বাড়বে বলে বিক্রেতাদের আশা। এবং আপনারা জানেন ছুটির দিনগুলোতেই উপচে পড়া ভিড় থাকে এবং অন্যান্য দিনগুলোতে মোটামুটি ভিড় থাকে এবং বিকেলের পর থেকে ভিড়টা বেশি বাড়ে, ভিড়গুলো বেশি বাড়ে। তো প্রত্যেকটা স্টলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা কিছু না কিছু জিনিস কিনছেন এবং অনেকেই আসছেন তাদের পরিবার পরিজন নিয়ে এবং শিশু সন্তানদেরকে নিয়ে। আপনারা জানেন যে মেলায় কিন্তু শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে, দুটো শিশু পার্ক রয়েছে এবং অনেকেই কিন্তু কেনাকাটার পাশাপাশি বিভিন্ন দৃষ্টিনন্দন স্টলগুলোর সামনে দাঁড়িয়ে তারা ছবিও তুলছেন। এছাড়া খাবারের দোকানগুলো তো কিন্তু বেশ ভিড় এবং মশলার দোকানগুলো গৃহিণীরা বেশ কিনছেন এবং এখানে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ইরান, তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে মশলার পণ্য সমার আনা হয়েছে। এবং আপনারা জানেন যে এই মেলাকে কিন্তু আমাদের যে বিভিন্ন কোম্পানিগুলো আছে তারা কিন্তু একটু পণ্য ব্র্যান্ডিং এর সুযোগ হিসেবে দেখেন, তাই তাদেরও চেষ্টা থাকে তাদের নতুন পণ্যগুলো এখানে নিয়ে আসার, ক্রেতাদের কাছে পরিচিত করার এবং এই মেলা থেকে তারা একটা আইডিয়া পেয়ে থাকে যে কোন পণ্যের প্রতি ক্রেতাদের বেশি আগ্রহ রয়েছে। পরবর্তীতে তারা সেই অনুযায়ী তাদের বিপণন যে ব্যবস্থাগুলো সেগুলো তারা পরিকল্পনা নিয়ে থাকেন এবং এই মেলায় কিন্তু টার্গেটও থাকে যে তাদের যত বেশি সম্ভব নতুন পণ্যগুলোকে তারা ব্র্যান্ডিং করার চেষ্টা করেন। রূপল, এই ছিল আমার কাছে এখনকার মতো বাণিজ্য মেলা থেকে সর্বশেষ। মাসব্যাপী বাণিজ্য মেলার আজ 19তম দিন, আর 19তম দিনের মেলা প্রাঙ্গণ থেকে খবর জানাচ্ছিলেন হাজেরা শিউলি। কোটি কোটি টাকা ব্যয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের রাস্তা পরিষ্কার করা মেশিন ও ভ্রাম্যমাণ টয়লেট এনে বছরের পর বছর ধরে ফেলে রাখার এর কোনো সুফল পাচ্ছেন না নগরবাসী। এছাড়া নগরের উন্নয়ন কর্মকাণ্ড ধীর গতি হয়, ক্ষোভ বাড়ছে নগরবাসীর। তবে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম পাওয়ায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে দাবি রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্ট। প্রায় ৮ লাখ মানুষের মাথা গোঁজার ঠাঁই পদ্মাপাড়ের নগরী রাজশাহীতে। নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিতে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সবুজ নগরায়ন ও আলোকসজ্জা, নতুন রাস্তাঘাট নির্মাণ সহ ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে বছর ৩ আগেও রাজশাহী সিটি কর্পোরেশনের জুড়ি ছিল না। কিন্তু এখন চিত্র ভিন্ন। ভাঙা রাস্তাঘাট, ফুটপাত দখল, পরিচ্ছন্নতা কাজে ধীর গতি সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের গতি মন্থর হয়ে পড়ায় সেবা থেকে বঞ্চিত নগরবাসী। কোটি টাকা ব্যয়ে আনা ভ্রাম্যমাণ টয়লেট, পরিচ্ছন্নতা কাজে ব্যবহারের অত্যাধুনিক গাড়ি কোনো কাজেই আসছে না তাদের। ড্রেনেজ নাই, রাস্তা ভালো না, লাইট ঠিক মতন পায় না। আগে প্রতি বছরে যে মশার মেশিন দিয়ে ধোঁয়া টোয়া দিত আগে, আর এখন মনে করেন যেগুলা দেওয়া হয় না। সবকিছু পে করি সবকিছু পরিশোধ করি, তারপর আমরা কোনো সুযোগ পাই না। বিগত বছরগুলোর তুলনায় অর্ধেকেরও কম থোক বরাদ্দ পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি রাশিকের প্রধান প্রকৌশলীর। আমার কেনার দরকার মনে হয় এখন 10 গ্যালন, আমি কিনতে পাচ্ছি 2 গ্যালন। থোক বরাদ্দ টাকা কম, 8 কোটি টাকা তুমি এই বছরে বরাদ্দ, আমি তার গতবারে পাইছি 30 কোটি টাকা। অবশ্য দায়িত্বপ্রাপ্ত মেয়র জানালেন নাগরিক সেবা বাড়াতে বেশ কয়েকটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জুন মাসের মধ্যে আমরা নগরবাসীকে তাদের যে মেজরগুলো প্রবলেম সেগুলো আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করব আন্তরিকভাবে। নাগরিক সেবা বাড়াতে 136 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা দূরীকরণ, 72 কোটি টাকা ব্যয়ে উপশহর থেকে সোনাদিঘি ও মালোপাড়া থেকে সাগরপাড়া মোড় প্রশস্তকরণ, 122 কোটি টাকা ব্যয়ে মোহনপুর রাজশাহী নাটোর পূর্ব পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ এবং 127 কোটি টাকা ব্যয়ে কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত শুরু হবে বলে জানান মেয়র। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মেহেরপুর জেলায় এবছর শীতকালীন পেঁয়াজের বাম্পার ফলন হলেও বাজার দর কম হয় বিপাকে পড়েছেন চাষিরা।
প্রতি বছরের মতো এবারও মেহেরপুরের বিখ্যাত তাহেরপুর পেঁয়াজের চাষ হয়েছে ব্যাপকভাবে, কিন্তু স্থানীয় বাজারে প্রতি কেজি পেঁয়াজের বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। চাষিরা জানান, দাম অনেক কম হয়, প্রতি বিঘায় 10 থেকে 15,000 টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। এ অবস্থায় অনেকে জমি থেকে পেঁয়াজ তুলছেন না, আবার কোথাও কোথাও বিক্রি না করে পেঁয়াজ বাড়ির উঠোনে স্তূপ করে রাখা হয়েছে। অবাধে ভারতীয় পেঁয়াজের আমদানির কারণেই পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ করছেন চাষিরা। সস্তা হয়েছে 70 থেকে 72,000, এখন বেচা কিনা করি 35 থেকে 40,000 টাকা জমছে না। আমি মুনিশ দিয়ে তুলতে গেলে আমার টাকা লাগবে, এখন টাকা আমি বুঝাতে পারছি না, পেঁয়াজও তুলতে পারছি না। বাজারে পুষি বেশি কোনো রকমই লাভ থাকছে না, এই জন্য আমাদের পেঁয়াজ এইভাবে ঝাড়ে জঙ্গলে ফেলে রেখেছি। 10 টাকা 11 টাকা বিক্রি, তাহলে আমরা কি করি বাঁচবো? আর এই ফসল আগামীতে আমরা কিভাবে তৈরি করবো? দেখছেন এই সময়ের বাণিজ্য। অবৈধভাবে উপার্জন ও দুর্নীতি বন্ধে এনবিআর কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়নের পাশাপাশি নিয়মিত করদাতাদেরও সম্পদের হিসেব নেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের এক সেমিনারে এ আহ্বান জানান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। দুদক চেয়ারম্যান বলেন, অনেকে বিলাসবহুল গাড়ি চালালেও ঠিকমতো কর দিচ্ছেন না, কিন্তু তাদের কাছে এনবিআর এর কর প্রত্যয়নপত্র সার্টিফিকেট থাকায় সম্পদের হিসেব চাওয়া যায় না। দুদক এনবিআর আয়কর ও শুল্ক বিভাগকে সাধারণ মানুষ দুর্নীতিবাজ প্রতিষ্ঠান হিসেবে জানে মন্তব্য করে সিস্টেমের উন্নয়নের আহ্বান জানান সংস্থাটির চেয়ারম্যান। I'm sorry to say, because of you, আপনাদের কারণে আমি সম্পদের হিসাব দিতে পারছি না। ট্যাক্স ডিপার্টমেন্ট যখন একটা সার্টিফিকেট দিয়ে দেয় যে হি হ্যাজ ডান ব্লা ব্লা ব্লা, তখন আমি তো আর তাকে বলতে পারি না, ইটস এ প্রবলেম। ওই বেসিসটা তৈরি করেন ফর কোর্স, এটা আমার একটা অনুরোধ। আপনারা বেসিস তৈরি না করলে আমি মানুষকে জিজ্ঞেস করতে পারছি না। এটা একটা বিনীত অনুরোধ আপনাদের কাছে যে আমরা নিজেরা সতর্ক হই, কারণ সময় এসছে আর কাউকে ছাড় দেওয়ার সময় নাই আসলে। গ্রামীণ এলাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে বাংলাদেশকে $200 মিলিয়ন ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। গতকাল শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে সরকারের সাথে এ বিষয়ে চুক্তি হয় এডিবির। বাংলাদেশের পক্ষ থেকে এ চুক্তি স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আজম। এডিবির পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশের আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি। এই ঋণ 5 বছর রেয়াদ সহ 20 বছরে পরিশোধ করতে হবে। 2021 সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক। 2021 সালের মধ্যে প্রায় 18 বিলিয়ন মার্কিন ডলারের গার্মেন্টস অ্যাক্সেসরিজ রপ্তানি করবে বাংলাদেশ। এক্ষেত্রে সরকার ব্যবসায়ীদের সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে গ্যাপ এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, মধ্যম আয়ের দেশে উন্নত হতে হলে গার্মেন্টস খাতের দিকে বিশেষ নজর দিতে হবে। 80 দশক থেকে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পাশাপাশি গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্প গড়ে উঠতে শুরু করে। বর্তমানে দেশে ইলাস্টিক, বাটন ট্যাগ, প্রাইস ট্রেড সহ 30টি অ্যাক্সেসরিজ তৈরি হয়ে থাকে। এসব পণ্য সহ প্যাকেজিং মেশিনারিজ, কাঁচামাল, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স এর পরিচিতি ও ব্যবসা সম্প্রসারণে 8মবারের মতো আয়োজন করা হয়েছে গ্যাপ এক্সপো প্রদর্শনীর। প্রতিবারের মতো এবারও ভালো কিছুর প্রত্যাশা ব্যবসায়ীদের, তবে লক্ষ্য পূরণে প্রচার বাড়ানোর পরামর্শ দেন তারা। মেলাগুলোতে আমাদের আপনার বায়ার বলেন, তারপরে ক্লায়েন্ট বলেন, সবার সঙ্গে পরিচিত হয়। টার্গেট কাস্টমার তো আসলে বাইং অফিস বা গার্মেন্টস ফ্যাক্টরি, ওর যে কনসার্ন ডিপার্টমেন্ট থাকে, মার্চেন্ডাইজার, ওনারা যদি আসে সেটা 2 দিন হলেও আসলে প্রবলেম না, যদি পারফেক্টলি তাদেরকে নিয়ে আসা যায়। বিদায় অর্থ বছরে বিশ্বের বিভিন্ন দেশে অ্যাক্সেসরিজ রপ্তানি করা হয়েছে 6.12 বিলিয়ন মার্কিন ডলার। তাই সম্ভাবনাময় এই খাতে তৈরি পোশাকের মতো নগদ সহায়তা দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। বাংলাদেশে দিন দিন আপনার ওভেনের চাহিদা প্রচুর বাড়ছে, বিদেশি ক্রেতাদের ওভেনের দিকে অনেক নজর। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সরকারের সহযোগিতা, যেটা আমরা দেশের বাইরে এক্সপোর্ট করতে চাই। এখন চীন এখন পর্যন্ত যদি এক্সপোর্ট করে অ্যাক্সেসরিজ, গার্মেন্টস অ্যাক্সেসরিজ, গভর্নমেন্ট তাকে 17% ইনসেন্টিভ দেয়, কিন্তু আমরা এখন পর্যন্ত 1%ও পাই না।
বুধবার সকালে এ প্রদর্শনী উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী। এ সময় ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের অ্যাক্সেসরিজ খাতকে এগিয়ে নিতে বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন বাণিজ্য মন্ত্রী। আমাদের অ্যাক্সেসরিজ যে প্রোডাকশন এবং সেটার মধ্যে প্যাকেজিং আছে, সেটার মধ্যে বাটন, জিপ, নানান আইটেমস আছে, এগুলোর প্রোডাকশনকে উই শুড গিভ সাপোর্ট। 2021 সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে যেতে চাচ্ছি, তার জন্য কিন্তু এই সেক্টরের একটা অনেক বড় ভূমিকা প্রয়োজন হবে। লক্ষ্যমাত্রা যত 18 বিলিয়ন হয়, আমাদের অ্যাক্সেসরিজ প্যাকেজিং ইন্ডাস্ট্রি যত আরো এগিয়ে যায়, সেই ব্যাপারে আপনাদের পাশে দাঁড়াবো। 4 দিনব্যাপী এই শিল্প মেলায় বাংলাদেশ সহ 30টি দেশের 600টি স্টল সহ 800টি বুথ অংশ নিয়েছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে নতুন অর্থনৈতিক অঞ্চলে জায়গা বরাদ্দর ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ রাখার দাবি জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম খান। বুধবার শিল্পমন্ত্রীর সাথে ডিসিসিআই এর নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী অর্থনৈতিক অঞ্চলগুলোতে এসএমইর জন্য জায়গা বরাদ্দের আশ্বাস দেন। দেশের মোট শিল্প প্রতিষ্ঠানের প্রায় 75 ভাগই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতাধীন, কিন্তু এসএমই খাতে পর্যাপ্ত বিনিয়োগ ও নতুন উদ্যোক্তা সৃষ্টি না হওয়ায় বরাবরই পেছনের সারিতেই থেকে যায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। তবে সরকারের প্রতিশ্রুত সরকারি ও বেসরকারি মালিকানাধীন 100টি অর্থনৈতিক অঞ্চলে এ শিল্প অবহেলিত হবে না বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্সের নবসভাপতি আবুল কাশেম খান। শিল্পমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা তুলে ধরেন ডিসিসিআই সভাপতি। এসএমই হচ্ছে আপনার যে কোনো দেশের ইন্ডাস্ট্রিয়াল ব্যাকবোন, এবং এটার ডেভেলপমেন্টের জন্য যা দরকার আমরা সরকারকে চাচ্ছি ওনাদের হেল্প, যে আমাদের ইনভেস্টমেন্ট কোথায় ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। অনেকে আসছেন, হয়তো দেখছেন, দেখার পরে হয়তো ওনারা কমফোর্টেবল ফিল করছেন না, এবং কোন কোন খাতে ওনারা সমস্যা পাচ্ছেন, সেই জিনিসগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। অর্থনৈতিক অঞ্চলে এসএমইর জন্য আলাদা জায়গা এবং বিসিক অঞ্চলে 10% জায়গা বরাদ্দ আছে বলে জানান শিল্পমন্ত্রী। এসএমই ফাউন্ডেশন যেমন জায়গা অলরেডি আমাদের বরাদ্দ আছে, আমাদের বিভিন্ন বিসিক ইন্ডাস্ট্রিতে আমরা আলাদা 10% রেখেই দিই। সুতরাং সে ব্যাপারে তাদের দাবি জানাবার ব্যাপার নেই, এবং ইকোনমিক জোন যেখানে হচ্ছে সেখানে তাদের জন্য আলাদা জায়গা বরাদ্দ থাকবে, এটা আমরা এনশিওর করেছি। পরে শিল্পমন্ত্রীর উপস্থিতিতে সৌদি আরবের আলফানা কোম্পানি ও বাংলাদেশের জেনারেল ইলেকট্রিক্যাল কোম্পানির মধ্যকার একটি সমঝোতা চুক্তি সই হয়। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নগরমুখী মানুষের চাপ সামলাতে রাজধানী ঢাকায় প্রতিনিয়ত পাল্লা দিয়ে বাড়ছে আবাসন ও যানবাহন, কমছে খোলা জায়গা ও সবুজ বৃক্ষের সংখ্যা। অপরিকল্পিত নগরায়ন আর যানবাহনের নির্গত কার্বনের প্রভাবে গত 100 বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস। তাই ঢাকাকে বাঁচাতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবুজ ঢাকা ও প্রাণ আরএফএল এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে গুড লাক গ্রিন ঢাকা ক্যাম্পেইন কার্যক্রম। বুধবার রাজধানীর বিএএফ শাহীন কলেজে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এ সময় প্রাণ আরএফএল এর পরিচালক রথেন্দ্রনাথ পাল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। কার্বন ডাই অক্সাইড গন্ধ শুকে থামিও তোমার রথ। ঢাকার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। রাষ্ট্রীয় মালিকানার আর্থিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সভা। ব্যাংকের চেয়ারম্যান পরীক্ষিত দত্ত চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ বক্তব্য রাখেন। এ সময় ব্যাংকের শেয়ার মালিকদের প্রতিনিধি, পরিচালনা পর্ষদের পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের মুনাফা বৃদ্ধিতে ঋণ বিতরণ ও আদায়ে কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। যার 75% 415 কোটি টাকা সরকার থেকে দিয়েছে, স্বচ্ছভাবে সাবলীলভাবে ব্যবহার করার। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশের অবস্থান থেকে পিছিয়ে পড়েছে ভারত। গেল বছরের শেষ দিকে 500 ও 1000 রুপির নোট বাতিলের সিদ্ধান্তের পর প্রবৃদ্ধি কমে গেছে দেশটির। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী 2016 সালে ভারতের প্রবৃদ্ধি ছিল 6.6%, যেখানে চীনের প্রবৃদ্ধি ছিল 6.7%। আর 2015 সালে দেশটির প্রবৃদ্ধি ছিল 7.5%-এর উপরে। এর আগে 2016-17 অর্থ বছরের জন্য ভারতের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.6% থেকে 7% নামিয়ে এনেছে বিশ্বব্যাংক।
জ্বালানি তেলের দর চলতি বছরেই ব্যারেল প্রতি $70 পৌঁছাতে পারে বলে মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলার ওপেকের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ বারকিন্দোর সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, ওপেকের সদস্য দেশগুলোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে হুমকি মনে করার কোনো কারণ নেই। এ সময় ওপেকের সদস্য ও বহির্ভুক্ত দেশগুলোর জ্বালানির উপর স্থিতিশীলতা আনতে উত্তোলন কমানোর উদ্যোগ প্রশংসা করেন তারা। জ্বালানির দরপতনে আর অতিরিক্ত মূল্যস্ফীতির কারণে অস্থিতিশীল জ্বালানি রপ্তানিকারক এ দেশটির অর্থনীতি। এর মধ্যে 100 বলিভার নোট বাতিল করে 500 বলিভারের নতুন নোট বাজারে ছাড়ায় দেশটির মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে চলে গেছে। দর্শক, রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআইতে চলছে ন্যায্য বিচার ভিত্তিক রাজনৈতিক উন্নয়ন, নিরাপত্তা ও স্বাধীনতার পুনর্বিবেচনা বিষয়ে সেমিনার। সেখানে আর বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাহলে ওই স্থানীয় সরকারের কাঠামো, স্থানীয় সরকারের দায়িত্ব, স্থানীয় সরকারের অর্থায়ন, এইগুলোর জন্য চিন্তা করতে হবে। অবশ্য অর্থায়নের বিষয়ে একটা ব্যাপার আছে যে সেটা কেন্দ্রীয় সরকার আদায় করলো কি তারা আদায় করলো, এটাতে খুব বেশি আসে যায় না যদি একটা প্রপার সিস্টেম অফ পেরিওডিক অ্যালোকেশন করা যেতে পারে, এবং সেটা আমাদের দেশে আগেও সম্ভব হয়েছে, সুতরাং এটা করা খুব অসুবিধাজনক নয়। কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় যে সমস্যাটি সেটা হলো দুটি। একটি হলো যে মাস্ট হ্যাভ ভেরি ক্লিয়ার কনসেপশন যে স্থানীয় পর্যায়ে কি হবে এবং কেন্দ্রীয় পর্যায়ে কি হবে। আমাদের লিস্ট এসব আছে, দায়িত্বের লিস্ট, সেইখানে বেশিরভাগই কনকারেন্ট, আর এই কনকারেন্ট লিস্ট থাকলে কোনো মতেই স্থানীয় সরকার শক্তিশালী হতে পারে না। আচ্ছা, এটা এক নম্বর। আর দ্বিতীয়টা হচ্ছে এই 18 লক্ষ কর্মচারী যে সরকারের আছেন তাদের পার্মানেন্টলি ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেওয়া উচিত, retaining only about 1 or 2 lakhs with the central government. The rest should all be given over to the local administration. ওখানেই তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। সে যদি করা যায় তাহলে হয়তো এটা পরিবর্তন করা সম্ভবপর হবে, যেখানে আমরা লিস্ট অফ সাবজেক্টস বলে দিলাম এবং সেই সাবজেক্টের জন্যে আমাদের জেলা 66টার মতো হয় যদি আমরা কি কর্পোরেশন এগুলোকে নেই। সেই সব জেলায় এমন সব ক্ষমতা থাকবে যেগুলো অন্যান্য দেশের কেন্দ্রীয় সরকার করে। আমি বহুবার বলেছি যে আমাদের দেশ থেকে 50 থেকে 60টি দেশ আছে যারা আয়তনে ছোট, 50 থেকে 60টি দেশ আছে যাদের জনসংখ্যা আমাদের চেয়ে কম। তার মানে আমাদের ডিস্ট্রিক্ট ইউনিটস ইট গুড এনাফ ফর বিকামিং এ ভেরি অটোনমাস স্টেট, এবং সেই অটোনমাস স্টেটের দিকে আমাদের যাওয়া উচিত। রাজধানীর পিআরআইতে চলছে ন্যায় বিচারের ভিত্তিতে রাজনৈতিক উন্নয়ন, নিরাপত্তা ও স্বাধীনতার পুনর্বিবেচনা বিষয়ক এক সেমিনার, আর সেখানে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আমরা সরাসরি ছিলাম সেখানে। এবার সিরিজের শেষ টেস্টে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড। ইনজুরির কারণে খেলবেন না নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম এবং ইমরুল কায়েস। সময়টা ভালো না গেলেও জয়ের জন্যই বাংলাদেশ মাঠে নামবে বলে জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ম্যাচটি শুরু হবে ভোর 4টায়। দর্শক, এই মুহূর্তে ক্রাইস্টচার্চে আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। আমরা সরাসরি যাব তার কাছে। হুমায়ুন। রূপল, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে যে আবহাওয়া আমরা সকাল থেকে খেয়াল করেছি, আবহাওয়াটা প্রথমে বলবো এই জন্যই যে আমরা সকাল থেকে খেয়াল করেছি বৃষ্টি হয়েছে। এর আগেও কিন্তু নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছিল টানা 3 দিন বৃষ্টি হওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে। বিশেষ করে শুক্রবার যেদিন বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে হেগলি ওভালে অনুষ্ঠিত হবে, সেদিন বেশ ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে যেমন বৃষ্টি হয়েছে, যে কারণে আসলে বাংলাদেশ নিউজিল্যান্ড দুই দলে ঠিকভাবে অনুশীলন করতে পারেনি, এবং বৃষ্টি হওয়ার পর এখন কিন্তু আমরা লক্ষ্য করছি আসলে আকাশ বেশ মেঘাচ্ছন্ন এবং হিমশীতল বাতাসও আছে, যে কারণে আসলে দুই প্রতিপক্ষের আগে যেমন একটা উইকেট একটা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তেমনি ভাবে
অতিথি বাংলাদেশ দলের জন্য কিন্তু এই কন্ডিশনটা সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে আছে। আমার নেপিয়ার নেলসন, তারপরে মাঙ্গানুই, অকল্যান্ড বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, কিন্তু এই জায়গায় ক্রাইস্টচার্চের আবহাওয়াটা আসলে একটু বেশি বিপরীতমুখী, যে কারণে বাংলাদেশ দলকে শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে না, হেগলি ওভালের উইকেট না, আবহাওয়ার সাথেও কিন্তু দ্রুত মানিয়ে নিতে হবে, এটাও একটা প্রতিপক্ষ। এর আগে রূপল আপনাকে জানিয়ে দেওয়া একটা বিষয়, আপনি জানেন 1 মাসও হবে না পাকিস্তান কিন্তু টেস্ট র্যাঙ্কিংয়ে অন্যতম সেরা দল, তারা কিন্তু এসেছিল এবং ক্রাইস্টচার্চে খেলেছিল। ক্রাইস্টচার্চে কিন্তু প্রথম দিন বৃষ্টি হওয়ার পরে তাদের ম্যাচের আয়ু ছিল সর্বোচ্চ 2.5 দিন। পাকিস্তানও এখানে ঠিকভাবে টিকতে পারে না। শুধু পাকিস্তানের কথা বলবো না, তাদের এখানে গ্রীষ্ম শুরু হয়েছে, এরপর অস্ট্রেলিয়া আসবে, তারপর দক্ষিণ আফ্রিকা আসবে। বরাবরই ক্রাইস্টচার্চে খেলা হবে। ক্রাইস্টচার্চ একটা তাদের জন্য জয়ের উন্মুক্ত একটা ক্রিকেট ক্যানভাস, বিশেষ করে নিউজিল্যান্ডের জন্য। এখানকার উইকেট আবহাওয়া একেবারে মানে অতিথি দলগুলোর জন্য বিপরীতমুখী। এখন রূপল দুদলের কথা যদি আপনাকে জানিয়ে দিই, সেক্ষেত্রে বলবো আসলে মাঠের লড়াইয়ের আগে কিন্তু দুদলের মাঝে একটা কথার যুদ্ধ শুরু হয়ে গেছে। এর আগে আমরা কিন্তু খেয়াল করিনি, যেমনটা নিউজিল্যান্ড সবসময় প্রেস কনফারেন্সে বাংলাদেশকে সমীহ করে কথা বললো, সতর্ক থাকতো, বাংলাদেশের প্রশংসা করতো। আজকে কিন্তু নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট স্পষ্টই বলেছেন বাংলাদেশকে ক্লিন সুইপ করতে চান। পক্ষ থেকে মুশফিক না থাকায় অধিনায়কত্ব পাওয়া তামিম ইকবাল প্রথমবারের মতো আসলে তিনি কোনো টেস্টের নেতৃত্ব দিতে যাবেন বাংলাদেশ হয়ে। এত না থাকার মাঝেও অধিনায়ক নেই, তারপরে খেলতে পারবেন ইমরুল কায়েস, তারপরে একজন বলারের পরিবর্তন, সবকিছু বাংলাদেশ দলের সময়টা উপভোগ করতে পারছে না। তারপরে কিন্তু তিনি মানসিকভাবে চাঙ্গা থেকে একটা কথা স্পষ্টই বলেছেন বাংলাদেশ জয়ের জন্য লড়বে। তবে একটা বিষয় রূপল, বাংলাদেশ জয়ের জন্য এই মাঠে খুব কঠিন হয়ে যাবে, কারণ আপনি জানেন এই উইকেট এবং ওয়েদারের সাথে বাংলাদেশ দলকে দ্রুতই মানিয়ে নিয়ে এই চ্যালেঞ্জটা নিতে হবে। আর যখন বাংলাদেশ যদি টস জিতে ব্যাটিং করে, সেক্ষেত্রে কিন্তু হিসেব করে ক্রিকেট খেলতে হবে, কারণ আপনি জানেন বৃষ্টি হবে, বৃষ্টির ব্যাপারটা মাথায় রেখে সেশন বাই সেশন খেলতে হবে। তোর উপর এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছে আপনার কাছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হেগলি ওভালে আগামীকাল শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট, এবং সেখান থেকে যা আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন হুমায়ুন কবির রোজ, আমরা ছিলাম সেখানে। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতির, আর লেনদেনের খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখনো পর্যন্ত লেনদেনের যে অবস্থা দেখতে পাচ্ছি, তাতে হচ্ছে ডিএসসি এক্স অর্থাৎ প্রধান সূচক, সেটি কিন্তু এখন 5,525 পয়েন্টে অবস্থান করছে, এবং দেখা যাচ্ছে যে এই প্রধান সূচকটি কিন্তু এখন কিন্তু নিম্নমুখী প্রবণতা দিয়েই সকাল থেকে লেনদেন করছে, এবং ডিএসএস অর্থাৎ সরিয়া ভিত্তিক সূচক এটি এখন অবস্থান করছে 1,277 পয়েন্টে। ডিএসসি 30 ইন্ডেক্স এটি অবস্থান করছে 1,981 পয়েন্টে। দেখা যাচ্ছে যে প্রধান সূচকটি নিম্নমুখী প্রবণতা থাকলেও অপর দুটি ডিএসএস এবং ডিএসসি 30 এই দুটি ইন্ডেক্স কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন করছে। এখনো পর্যন্ত শেয়ার লেনদেন হয়েছে যতগুলো, তার মধ্যে টাকার অঙ্কে 460 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। দেখা যাচ্ছে যে 119টি কোম্পানির দাম বেড়েছে, 144টি কোম্পানির দাম কমেছে, এবং লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে 48টির দাম এখন অপরিবর্তিত আছে। এবার দর্শক জানিয়ে দেব টপ 20 শেয়ার লেনদেনের খবরাখবর। টপ 20 শেয়ারের শুরুতে দেখতে পাচ্ছি যে আমরা যে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, এটি এখন 1 নম্বর অবস্থানে আছে, এবং এটি সর্বশেষ লেনদেন করেছে 35 টাকা 50 পয়সা ধরে। সর্বোচ্চ দর উঠেছিল এই কোম্পানিটি 36 টাকা, এবং গতকাল এই কোম্পানিটি 35 টাকা 70 পয়সা লেনদেন শেষ করেছে। এরপরেই আছে আরএকে সিরামিক লিমিটেড। আরএকে সিরামিক লিমিটেড 71 টাকা 20 পয়সায় সবশেষ লেনদেন করেছে। সর্বোচ্চ দর উঠেছিল 73 টাকা 50 পয়সা, এবং সর্বনিম্ন দর 70 টাকা 70 পয়সায় লেনদেন শেষ, সর্বনিম্ন দর উঠেছিল। দর্শক, এবার ধারাবাহিকভাবে কয়েকটি অবস্থান একটু জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে বারাকা পাওয়ার, এটা 3 নম্বর অবস্থানে আছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, এই কোম্পানিটি আছে 4র্থ অবস্থানে টপ 20-এর, এবং ন্যাশনাল পলিমার লিমিটেড এটি আছে 5ম অবস্থানে। ইফাদ অটোস আছে 6ষ্ঠ অবস্থানে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড আছে 7 নম্বর অবস্থানে, এবং 8ম অবস্থানে এমজিএল বিডি লিমিটেড, কেয়া কসমেটিক্স লিমিটেড, এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড আছে 10 নম্বর অবস্থানে। এই ছিল এখনকার মতো শেয়ার বাজার লেনদেনের খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। I don't understand why people raise this issue. It is far, far away from Sundarban, the coal-based power plant. It is everywhere in the world. দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্ল্যানারি সেশনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক। অহেতুক সমালোচনা না করে প্রকল্প স্থান ঘুরে আসতে বললেন প্রধানমন্ত্রী।
দালালদের যোগসাজশে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাওয়ার প্রবণতা বেড়েছে। দায় সারা সাফাই দিল পুলিশ ও পাসপোর্ট অফিস। উন্নয়ন কাজে ধীর গতি, এলাকাবাসীর ক্ষোভ, বরাদ্দ কম পাওয়ার দাবি কর্তৃপক্ষের। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মেগা অফারের ছড়াছড়ি, পণ্যের প্রচারের জন্য এই অফার, দাবি বিক্রেতাদের, গুণগত মান নিয়ে অসন্তোষ ক্রেতাদের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।